আসসালামু আলাইকুম। পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইগনোর করুন। শুরু করছি এক সমুদ্র প্রেম। লেখনীতে নুসরাত সুলতানা সেজুতি। ভালোবাসি শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পিউয়ের বাম গালে শক্তপোক্ত একটা চর বসালো ধূসর ভাই। মেয়েটার কান মাথা গলা ঝিমঝিম করে উঠল। ভোগো করে ঘুরল সমগ্র পৃথিবী। হতবাক হয়ে চাইল সে। তুষারের রক্তাভ দু চোখ নিবদ্ধ ওর উপর। ক্রোধে ফুঁসছে চোখ নাক। এই 18 বছরের জীবনে কোনোদিনও মার না খাওয়া পিহু আজ যেন বাকরুদ্ধ। মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাজছে, ধূসর ভাই আমায় চর মারলেন। রুদ্রমূর্তি ধারণকারী ধূসর ভাইকে দেখে পিউয়ের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। যে মানুষটা সবেগে সুদৃঢ় হস্তে কুনুই চেপে ধরল ওর। ধরিত্রীর সবটুকু ক্রোধ কণ্ঠে ঢেলে বলল, খুব সাহস হয়েছে তোর, তাই না? এতটা নির্লজ্জ হয়েছি যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে জিভে আটকালো না। পিউর ছোট্ট দেহ কম্পিত হলো, থরথর করে হাত পা কাঁপছে, অথচ তাও ভীষণ কষ্টে সাহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনিই তো সত্যিটা শুনতে চাইলেন। ধূসরের হাতে বাঁধন দৃঢ় হলো আরো, বড্ড শক্ত করে চেপে ধরেছে ওকে। পিহু ব্যথায় মুখ চিবিয়ে উঠল, ছাড়ল না, তোয়াক্কা দেখালো না, উল্টে রেগে আগুন হয়ে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিহু। তুই আমায় চিনিস না, ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি। পিহু দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে আজ? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ভয় পেলেও নিচু কণ্ঠে বিরোধিতা করল, কেন বলবো না? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনিই বা কেন এত রিয়াক্ট করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের মোটা ভ্রুযুগল শিথিল হলো সহসা। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া অভিব্যক্তি। কিছুক্ষণ অমন হয়ে চেয়ে রইল সে, পরপরই শক্ত চিবুকে দাঁত খিচিয়ে বলল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি। আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেওয়া সেই দুঃসাহসী আশিককে। পিউয়ের চোয়াল ঝুলে পড়ল অমনি। ধূসর ওর হাতখানা ছাড়ল না, যেন সজোরে ছুড়ল। রক্তষ্ট ক্ষুব্ধ চাউনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়ল। তারপর এদিকে আতঙ্কে ঘাম ছুটে গেল পিউয়ের। ধূসর ভাই মারাত্মক লোক, মারপিঠে PhD প্রাপ্ত। ওনার বিশ্বাস নেই, রাগের মাথায় কি না কি করবে। সে তড়িঘড়ি করে ফোন তুলল হাতে। কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়েও হাতে প্রতিটি আঙুল কাঁপছে। চটপট ডায়াল করলো রবিনের নম্বরই। ছেলেটা ধরল না। কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাই সত্যিই ওকে কবর দিয়ে দেবে। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। ওপাশ থেকে রবিন অবিশ্বাস্য কণ্ঠে বলল, পিহু, তুমি আমার ফোন করছো? পিহুর যতটা না ভয় লাগছিল এর থেকেও অধিক মেজাজ খারাপ হলো রবিনের মুখে তুমি শুনে। এতটা দিন তুই বলে সম্বোধন করতো ছেলেটা। বেশ কিছুদিন ধরেই চলছে এই তুমিময় নাটক। পিহু খুব তাড়াহুড়োতে জিজ্ঞেস করলো, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? চুপ কর, এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটা সেফ জায়গা। রবিন ভ্রু কোঁচকালো, আগামাথা না বুঝে বলল, কেন, কি হয়েছে? লুকাতেই বা যাবো কেন? পিউ হতাশ করে বলল, না লুকিয়ে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছেন তোর কাছে। রবিন ততস্থ হয়ে দাঁড়িয়ে বলল, ককেন? অমনি তো কিছু করিনি। সেদিনের পর থেকে তোমাকে বিরক্তও করিনি পিহু। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছো? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে।
এবার তুই ঠিক কর, পালাবি না ওখানেই বসে থাকবি? আমার আমার সাবধান করলাম, যান বাঁচানোর ফরজ, এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে রাখছি। রবিন ঢোক গিলে আতঙ্কিত হয়ে চারপাশ দেখল। কপাল বেয়ে দরদর করে পড়ে যাওয়া ঘামটা মুছেই চট করে দৌড়াতে লাগলো। পিউ লাইন কাটল ফোনের। মুখ ফুলিয়ে শ্বাস ফেলে একটু একটু শান্ত হলো। গালে হাড় ব্যথায় টনটন করছে। কি মারটাই না মেরেছে পাষাণ লোক। কোমল দুটো আঙুল কপলে বোলায়, সে ঠিক যেখানটায় স্পর্শ বসিয়েছে ধূসরে। চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে ফেলল পিহু। সত্যি বলতে ধূসর ভাই এই থাপ্পড় খেয়েও ওর খারাপ লাগেনি, আর না পেয়েছে কষ্ট। সে যে তৈরি ছিল, আন্দাজ করছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও ওর গর্দান ছেঁতে দেরি হবে না। কিন্তু এছাড়াও যে উপায়ও ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর এভাবেই কাটছে ওর। কি হয়ে না হয়েছে পিহু, কত চেষ্টা কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু না, কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। পিউ আজও বিভ্রমে ভোগে। ধূসর ভাই আমায় ভালোবাসেন নাকি বাসেন না, উত্তরগুলো ওরই মতো বিভ্রান্ত। তারা একবার বলে হ্যাঁ, পরের বার না। তবে একটা কথা সত্যি, মানুষটা ওকে ভালোবাসুক আর না বাসুক, ও যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রতিদিন। ধূসরের প্রতি অনুভূতি তার অতল স্পর্শী, বিশালাকার সমুদ্রের ন্যায়। সে সামনে এলেই সপ্ত সদীয় হৃদয় কাঁপে। কেমন অস্থির অস্থির লাগে সবকিছু। পরিচ্ছন্ন আখিতে নামে প্রেমের ঝাপসা বর্ষণ। মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে, উড়ছে মেঘের সাথে পাল্লা দিয়ে, পাড়ি দিচ্ছে একের পর এক পর্বত শৃঙ্গ। মাঝে মধ্যে তো লজ্জাটা যে বিসর্জন দিয়ে ক্যাবলা বনে চেয়ে থাকে সে মানুষটার পানে। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেই দিন প্রথম দেখেছিল ধূসর নামক নিরেট ওই মানবকে। সম্পর্কের সুদূর পিউয়ের চাচাতো ভাই, এ বাড়ির মেজ কর্তা আফতাব সিকদারের একমাত্র সন্তান। অথচ ভাই বোনের মধ্যে ধূসর সবার বড়। একান্নবর্তী পরিবার, ওদের 4 কর্তার আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে সবার বড় হন আমজাদ সিকদার, স্বভাবে ধূসরের আরেকজন। বিষয়টা একটু ওলটপালট। হিসেব মতো বড় ভাইয়ের ছেলে মেয়ে বড় হলেও একদিক থেকে তিনি অনেক পিছিয়ে। ভদ্রলোকের পূর্বেই মেজ ভাই আফতাব বিয়ে করে বউ তুলেছিলেন ঘরে, কারণ ধূসরের মা রুবাইদার অন্যত্র বিয়ের তোড়জোড় চলছিল সেই সময়। এরকম আরেকটি গোলময় বিষয় হলো আজমল সিকদারের বেলাতেও তার ছেলে সাদিফ, সেও বড় পিউদের চেয়ে। সম্পর্কে সবকিছু ঠিকঠাক হলেও বয়সটা অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিউয়ের বয়স যখন 8-এর কোঠায় ধূসরকে পড়াশোনার জন্য নিউ ইয়র্কে পাঠানো হয়। এর পেছনেও রয়েছে পরিবারের মস্ত বড় এক অতীত, কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জ্ঞাতি গোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথম। এক প্রকার তার বাউন্ডেল স্বভাবে বাধ্য হয়েই বাপ চাচা ঠেলে দেশ ছাড়িয়েছেন ওকে। পাক্কা 7 বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরল ধূসর। যেই দিন সে এলো, কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের উপচে পড়ে ভিড়ে, পা রাখার জায়গা নেই যেন। সকলে উৎকণ্ঠিত অপেক্ষায় ইতি টেনে ধূসর কদম রাখল চৌকাঠে।
বড় বড় মানুষের মধ্যে কোনো রকমে খরগোশের মতো মাথা বের করে উকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মা চাচিদের দিনরাত নাম জপা সেই মানুষটিকে, অথচ ঠিক সেই মাত্র দেখল বিনা দ্বিধায় নাম লেখা এই প্রণয় নামক সমূহ বিনাশের খাতাতে। রীতিমতো পিছলে পড়ল লম্বাদেহী শ্যামলাবর্ণ মানুষটার প্রেমে। পিউ ঠোঁট ফাঁকা করে চেয়েছিল ততক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঢেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গেল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমোহের বিরোধিতা। এত সুদর্শন পুরুষ ও চাচাতো ভাই, ভাবতেই নাক সিটকায় মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো এই অমূল সত্যের। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন এই লোক ওর ভাই হবেন? পরিবারের বাকিরা ওনাকে ভাইয়া ভাইয়া বলে। মুখে ফেনা তুলে ফেললেও পিহু কখনোই ওকে ভাইয়া বলে ডাকেনি। 6 ফুটের অত বড় একটা লোককে ধূসর ভাই বলে সম্বোধন করে এখনো। এভাবে তো মানুষ পড়শিকেও ডাকে, তাই না? পিউয়ের বিশ্বাস সম্বোধনের দিক দিয়ে যত দূরেই ঠেলবে ওনাকে, মনের দিক দিয়ে উনি তত কাছে আসবে। কিন্তু উনি একটা ফালতু লোক, একটা গর্দভ বোকারাম। আজ 3 বছর পিউ চোখের সামনে ঘুরঘুর করছে, প্রতিটা মুহূর্ত 2 হাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে, অথচ ওই মানুষটার চোখে পড়ে না। সে দুনিয়ার সব বোঝে না, শুধু ওকে। যেন প্রেম কি আদৌ জানে না। ছেলেদের বেশি সুন্দর হতে নেই, হলেই তাদের অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসরের আকাশচুম্বী ভাব, যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে, যা দেখে সবাই কুঁচকে ফেলবে চেহারা, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি। সে সাজলো না সাজলো কি, জামা পরলো কেমন করে, চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করেছে কিনা সন্দেহ। পিউয়ের মুখটা ছোট হয়ে আসে, দীর্ঘশ্বাসে ওঠানামা করে রুগ্ন বুক, কাঁদো কাঁদো চেহারায় ঘর থেকে বের হয় সে। একটু আধটু চিন্তায় আটাই লাগছে কেমন। রবিনটাকে পেলে ধূসর ভাই কি করবেন কে জানে। তার পরীক্ষা আর যাচাইয়ের যন্ত্রণা ছেলেটাকে শুধু ফাঁসালো। পিউ মনমরা হয়ে হাঁটছিল, আচমকা সামনে পড়লেন মিনা বেগম। বেখেয়ালে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন। কিরে, গালটা অমন লাল হয়ে আছে কেন? পিহু চট করে গালে হাত বোলালো, আমতা আমতা করে বলল, মশা কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিহু গাল চেপে মাথা নাড়ল। কি করে বলবে এখন? আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে এক চড় মেরেছে, এ কথা কি বলা যায় কখনো? দোষ তো ওরই ছিল। কেন যে পাকামো করতে গিয়েছিল তখন? আর যদিও বা বললেও তখন ধূসর ভাই সবাইকে সত্যিটা বলে দিলে এই একটা মারের সাথে আরো কত মার যে পড়বে পিঠে। সে যে ওসব মানুষটাকে রাগাতে বলছিল তা তো আর উনি জানেন না। পিহু মনে মনে বিরক্ত হলো নিজের ওপর। রবিন আর সে এক ক্লাসে পড়ে, বেশ কয়েকদিন যাবৎ ওর পিছনে চুপচুপ করছিল ছেলেটা। পিহু বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমা ছিল, বাড়াবাড়ি করেনি, আর না প্রস্তাব দিয়েছে প্রেমের। কিন্তু আজকেই যেন সেই সীমা অতিক্রমের ভয়ানক ইচ্ছে জাগল ওর। কলেজ ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে একটা চিঠি গুজে দিল হাতের মুঠোয়। পিহু কিছু বলার বা বোঝার আগে দৌড়ে পালালো, কিন্তু সে তো চিঠি বইয়েও আনেনি, পড়েও দেখেনি অনীহায়, উল্টে রেগেমেগে ছিঁড়ে ফেলে দিল রাস্তায়। কিন্তু সেই একটা চাপা রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তির দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে দিয়েছে কেউ। বাড়ি ফিরে পিহু কেবল ফ্রেশ হয়ে বের হতেই দেখল ধূসর দাঁড়িয়ে
কামরায়, একেবারে শটান, একটা দীর্ঘ দেহ। পিহু অবাক হলো ভীষণ। ধূসর ওর রুমে পা ফেলা সহজেই জিজ্ঞেস করার আগেই উল্টো দিক থেকে কটকটে কণ্ঠে প্রশ্ন এলো, ছেলেটা কি? পিহু বেশ কয়েকটি উপন্যাসে পড়েছিল, এমনকি সিনেমাতেও দেখেছিল নায়ক জেলাসিতে মুখ ফসকে বলে দেয় ভালোবাসার কথা। সেই টেকনিক কাজে লাগাতে কথায় এক পর্যায়ে ইচ্ছে করে বলল, রবিনকে ভালোবাসি আমি। কিন্তু এর শেষটা কি হলো? ধূসরের মুখ থেকে কিছু তো বেরই হলো না, উল্টে প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথা চক্কর কাটল ওর, গালের ব্যথাও লাগলো ওর। পিহু দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস ফেলল পুনরায়। মীনা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি ব্যাপার? কথা বলছিস না কেন? কি হয়েছে বললি না? কেউ মেরেছে নাকি? সম্মতি ফিরল পিহুর। কথা ঘোরাতে বলল, কে মারবে? কি যে বলো না। তুমি কি কাজে যাচ্ছিলে? যাও না আম্মু, আমায় অনেক তাড়া। দাঁড়ানোর সময় নেই। মিছিমিছি ব্যস্ততা দেখিয়ে এরকম পালিয়ে এলো সে। পিছন থেকে মীনা অনেকবার ডাকলেও দাঁড় করানো গেল না। পিয়ুষ সিঁড়ির ঘরের করিডোরে ততক্ষণ পায়চারি করল। ধূসরে এই মুহূর্তে কোথায় আছে জানতে পারলেও একটু আঁচ করা যেত সবটা। কিন্তু ও শতবার ফোন করলে উনি ধরবেন না। অবশ্য ওই ফোনটুকু করার সাহসও যে নেই এখন। তারপর হঠাৎ মাথায় এলো সাদিফের কথা। পিহু চকচকে চেহারায় ঘরের দিক চলল। তার দরজার আগলে উকি দিল ভিতরে, আস্তে করে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না, সাড়া এলো না। আজ রবিবার, সাদিফের অফিসের ছুটির দিন। ঘরে নেই যখন ছাদেই থাকবে। পিহু ঘুরতে গেল, অমনি একটা প্রশস্ত বুকের সঙ্গে ঠুকে গেল নাকটা। পিহু এতটাই ভড়কে গেছে হেলে দুলে পড়ে যেতে ধরল। অমনি সাদিফ এক হাত টেনে ধরল ওর। টালমাটাল মেয়েটার বাহুদুরে সোজা দাঁড় করিয়ে বলল, তুই কি সত্যিই পুষ্টিহীনতায় ভুগছিস পিহু? সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়? পিহু নাক ডলতে ডলতে চাইল। চাশমিশ ফর্সা গোলাকার চেহারার ছেলেটাকে রুক্ষ চোখে নিরীক্ষণ করে বলল, আমি কি জানতাম আপনি আসবেন? উফ, ওটা শরীর না লোহা। সাদিফ কপাল গুটিয়ে বলল, আমি তো তোর মতো তুলো খাই না যে ফু দিলে উড়ে যাব। যাকগে, ঘরে উকি মারছিস কেন? উকি মারবো কেন? খুঁজছিলাম আপনাকে, একটা হেল্প চাই আমার। ভ্রু উচালো সাদিফ। কি হেল্প? তুষার ভাইকে একটা ফোন করবেন? করলে শুনতাম উনি কোথায়, বাড়ি, কখন আসবেন? তোর ফোন থেকে কর। পিহু